দর্শক মণ্ডলী প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ফাইটার্স ফ্যামিলি কোভিড-19 একটা যে বিশেষ প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামটিতে আমরা সাধারণত যারা একেবারে সম্মুখ যুদ্ধে আছেন এই করোনা যুদ্ধে, সে মানুষগুলোকে আমরা ডেকে নিয়ে আসি, তাদের একান্ত কথাগুলো শুনি, তাদের পরিবারের কথা শুনি, কেমন আছেন তারা, অন্য মানুষগুলোকে যারা ভালো রাখেন নিজের জীবনকে বাজি রেখে তারা কেমন আছেন সে মানুষগুলোর কথা আমরা শুনতে চাই। এবং এই মানুষগুলোর কথা শুনতে গেলে প্রথমেই যে মানুষগুলোর কথা মনে আসে, চিকিৎসক যাদের সংখ্যা 50-এরও অধিক, আপনার আমার মতো অসুস্থ মানুষগুলোকে এই মুহূর্তে ভালো রাখতে গিয়ে 50 জনেরও অধিক চিকিৎসক ইতিমধ্যে আমরা হারিয়েছি। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে আমরা মনে করি চিকিৎসকদের যে সুরক্ষার বিষয়টি আছে সেটিকে যদি আরো জোরদার করা হয়, আমাদের চিকিৎসকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যে সমস্ত নিরাপত্তা সামগ্রী আছে সেগুলোর যদি যথার্থ সরবরাহ করা হয়, আমাদের মনে হয় যে এ ধরনের অকাল মৃত্যু অনেকাংশেই নির্মূল করা সম্ভব কিংবা প্রতিরোধ করা সম্ভব। দর্শক, আপনাদের সঙ্গে আজকে যে পরিবারটিকে পরিচয় করে দিব তারা সরাসরি একেবারে কোভিড যুদ্ধে আছেন। আপনারা শুরু থেকে যে হাসপাতালটির নাম শুনে এসেছেন সেটি হচ্ছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল। এখান থেকেই কিন্তু আসলে স্পেশালাইজড করোনা রোগীদের জন্য যে চিকিৎসা সেটি শুরু হয়। সেখানে একজন রোগী যখন জীবনের কঠিনতম অবস্থায় গিয়ে পৌঁছেন, একজন করোনা আক্রান্ত রোগী কিংবা কোভিড-19 আক্রান্ত রোগী যে আইসিইউটাতে গিয়ে পৌঁছে জীবন যুদ্ধের শেষ পর্যায়ে উপনীত হন, তখন যে মানুষটি তার পাশে থেকে জীবনের সব ধরনের ঝুঁকি নিয়ে তাকে সুস্থ করার জন্য জীবন বাজি রাখেন, তেমনি একজন মানুষ ডক্টর চন্দন কুমার বণিক, যিনি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন আইসিইউতে কুয়েত মৈত্রী হাসপাতালে। আমরা ডাক্তার চন্দন, তার নাম আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। ডক্টর চন্দন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর স্যাকলেন। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আমার শুরুতে আসলে জানতে ইচ্ছা করছে, আপনার পেছনে আমরা একটা সুন্দর একটা কার্টেন দেখছি, আমরা পর্দা দেখছি একটা খুব সুন্দর। আসলে আপনি অবস্থান করছেন কোথায় এই মুহূর্তে? হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে এই মুহূর্তে অবস্থান করছি একটা হোটেলে। হোটেলটা উত্তরাতে। আচ্ছা। আপনারা সবাই হয়তোবা জেনে থাকবেন যে আমাদের কোভিড ডেডিকেটেড হসপিটালগুলোর যে ডিউটি সিস্টেম, তাতে আমরা 10 দিন করে ডিউটি করি এবং পরবর্তী 14 দিন আমরা কোয়ারেন্টাইনে থাকি। এই 14 দিন আমাদেরকে সরকার নির্ধারিত কিছু হোটেল ঠিক করে দেওয়া আছে, এগুলোতে আমাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হয়। তো এটা সেরকম কয়েকটা হোটেলের একটা হোটেল, যেটা কুয়েত মৈত্রী হাসপাতালদের জন্য ঠিক করা হয়েছে। এখানে আমরা সবগুলো রুমে অনেক সব ডাক্তারই আছি। তো এখানে থেকে আমরা ডিউটিও করি, এখানে কোয়ারেন্টাইনে থাকি। আমরা সেই থাকার গল্পটা আমরা শুনবো। তার আগে আমরা স্ক্রিনে আরেকজনকে দেখতে পাচ্ছি, আপনার জীবন সঙ্গী, যে মানুষটিকে আপনি জীবনের সঙ্গে বেঁধেছেন, সারাটা জীবন যার সাথে একসঙ্গে পার করে দিবেন, সে মানুষটি এখন আরেক জায়গায় অবস্থান করছে। আজকে এই যুদ্ধে যেরকম আমরা যুদ্ধ ময়দানে আমাদের সৈনিকরা চলে যায়, তখন তার পরিবারের এক জায়গায় থাকে, তিনি এক জায়গায় থাকেন। আপনি কি একটু পরিচয় করিয়ে দিবেন আপনার স্ত্রীর সঙ্গে, উনি এখন কোথায় আছেন? আপনি কি একটু তার পরিচয়টা আমাদেরকে দিবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমার ওয়াইফ ডাক্তার গোপা কুন্ডু, ও গাইনির বিশেষজ্ঞ। ও গাইনিতে এফসিপিএস পাশ করা জুনিয়র কনসালটেন্ট। এখন ও গাইনির আরেকটা এফসিপিএস কোর্সে আছে, এটা গাইনি অনকোলজিতে সাব স্পেশালিটি বলে, এটা বিএসএমএমতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে গাইনি অনকোলজি কোর্সে আছে। ডক্টর গোপা কুন্ডু, কেমন আছেন আপনি? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি। আমি আসলে জাস্ট আপনাদের গল্পগুলো আসলে মানুষের সঙ্গে শেয়ার করতে চাই, এই কারণেই শেয়ার করতে চাই যে একটা রোগীর লোক হিসাবে তার চোখের সামনে অনেক অসামঞ্জস্য হয়তো পড়তে পারে, তার অনেক ক্ষোভ থাকতে পারে, কষ্ট থাকতে পারে। এই সমস্ত কষ্টের বহিঃপ্রকাশগুলো আমরা অনেক সময় ফেসবুকে দেখি। এমনকি একজন চিকিৎসক ইতিমধ্যে জীবন পর্যন্ত দিয়েছেন। আপনারা যে প্রোগ্রামটি দেখছেন, আপনারা কি জানেন একজন চিকিৎসকের গল্প? আজকে ডক্টর চন্দন, তিনি কিন্তু হোটেলে আছেন তার নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে না। তিনি যদি অসুস্থ হন, তার মাধ্যমে যেন তার পরিবারটা আক্রান্ত না হয়, সে কারণে কিন্তু তিনি নিজেকে আলাদা রেখেছেন। শুধুমাত্র
তার পরিবারের নিরাপত্তার স্বার্থে তিনি হোটেলে অবস্থান করছেন, সন্তানদেরকে দূরে রেখে অবস্থান করছেন। ডক্টর কোপা, কেমন লাগছে? বাচ্চারা পাশে আছে, বাবা পাশে নেই, তাকে দূরে থাকতে হচ্ছে, এই সময়টা আসলে কেমন যাচ্ছে? ভাইয়া আসলে এটা একটা মিশ্র ফিলিংস বলবো। একটা হচ্ছে ভালোটাই প্রথমে বলি। এখন দেশে একটা আমরা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, খুব কঠিন সময়। এখন এই সময়ে এবার যুদ্ধটা একটু ভিন্ন রকম। এই যুদ্ধে ফ্রন্টলাইন ফাইটার হচ্ছে ডক্টর, নার্স, আরো সেবাকর্মীরা। এই সময় আমার হাজবেন্ড কুয়েত মৈত্রী হাসপাতালের আইসিইউতে করোনা ডেডিকেটেড সেন্টার, সেখানে করোনা পেশেন্টদের ট্রিটমেন্ট দিচ্ছে। এটা অনেক পেশেন্টের জীবন রক্ষা হচ্ছে। আমার বাচ্চাদের থেকে সে দূরে আছে, আবার অনেক অনেক বাবা মাকে তার বাচ্চাদের কাছে ফিরাই দিতে পারছে। এটা যখন আমি ভাবি তখন আমার মানে প্রাউড, আই ফিল প্রাউড অফ হিম। আবার অসাধারণ একটা ফিলিংস, অসাধারণ একটা ফিলিংস, এবং আমার আসলে আমি নিজে ইমোশনাল হয়ে গেছি যে এই অনেক ফিলিংসটা আসলে হয়তো অনেকেই জানেন না। হ্যাঁ, আবার হচ্ছে ডাক্তাররা কারো, প্রত্যেকেই ডাক্তারই কারো সন্তান, কারো ভাই বোন, স্বামী স্ত্রী, আবার ছেলে মেয়ে, বাবা মা। তো সেইভাবে প্রত্যেকেরই মনে একটু আশঙ্কা, অস্বস্তি, একটা ভয়, দুশ্চিন্তা তো কাজ করেই, যে আমরা ডাক্তাররা সবাই রিস্কি। তারপরেও যারা ডাইরেক্টলি করোনা ডেডিকেটেড সেন্টারে কাজ করছে, বিশেষ করে আইসিইউতে কাজ করছে, যেখানে ভাইরাল লোড অনেক বেশি, তাদের ইনফেক্টেড হওয়ার চান্সও অনেক বেশি। এগুলো যখন চিন্তা করি তখন তো খারাপ অবশ্যই লাগে। এখন সব দিক বিবেচনা করে আসলে আমাদের কিছু করার নাই, ডাক্তারদের এই সময় এগিয়ে আসতেই হবে। এই এই ভেবে ভালোই লাগে যে আমরা কিছু করতে পারছি। মানে এত অসাধারণ, পেশেন্টের কাছে থেকে, এত কাছে থেকে কাজ করার সুযোগ ডাক্তারদেরই উপরালা দিছে। নেক্সট টু গড, ডাক্তাররাই এত কাছ থেকে পেশেন্টদের মানে হেল্প করতে পারে, এটা ভেবে ভালোই লাগে। মানে অসাধারণ একটা অনুভূতি। আমার মনে হয় যে এই অনুভূতিটা সকল চিকিৎসকের হয়তোবা সে কথাগুলো সাধারণ মানুষরা জানেন না, এবং জানেন না বলে হয়তো বা নিজের মতো করে সেটা অনুধাবন করতে পারেন না। আজকের এই যে ফাইটার্স ফ্যামিলি প্রোগ্রামের মাধ্যমে আমরা আসলে তাদেরকে সেটাই জানানোর চেষ্টা করছি। তো ডক্টর চন্দন, আপনি তো জাতীয় বিজ্ঞান চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট যেটি আছে সেখানে আপনি কর্মরত ছিলেন, এবং আপনাকে দেশের প্রয়োজনে দেশের মানুষগুলোকে সুস্থ করতে জরুরি ভিত্তিতে আপনাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়, কারণ আপনি একজন ক্রিটিক্যাল সময়ে মানুষ রোগীদেরকে সেবা দেওয়ার জন্য আপনি বিশেষজ্ঞ। যখন আপনাকে প্রথম সেখানে ট্রান্সফার করা হলো, অ্যাটাচমেন্টে দেওয়া হলো, সেই দিনের অনুভূতিটা আসলে আপনার কেমন ছিল সেদিন দিনটা? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। আমি বলি, মে মাসের 9 তারিখে রাতের বেলা আমার মোবাইলে মেসেজটা আসে যে আমার অর্ডারটা হয়েছে। তো অ্যাকচুয়ালি তার ঠিক 1 মাস আগে থেকে আমি জাতীয় চক্ষু বিজ্ঞানে কাজ করছিলাম অ্যাজ ইউজুয়ালি, কিন্তু আমার অন্যান্য কলিগরা, বন্ধুরা বিভিন্ন করোনা ডেডিকেটেড হসপিটালগুলোতে কাজ করছিলেন। আমার মনে হচ্ছিল যে আমি কিছু করতে পারছি না, সামনে থেকে কোভিড রোগীদের সেবা দিতে পারছি না, একটু খারাপই লাগছে। যখন আমি মেসেজটা পেলাম, আমার কাছে মানে কেন যেন একটা মনে হয়, মনের ভিতরে একটা দোলা খেলে গেল, এরকম যে মনে হলো যে আমার কাছে যে যাক, আমাকে গড এমন একটা সুযোগ করে দিল শেষ পর্যন্ত, যে আমি সামনে থেকে, যেহেতু আমি অ্যানেস্থেশিয়ার লোক, আমি আইসিইউর লোক, আমার সুযোগটা হয়েছে যে আমি করোনা রোগীদের সামনে থেকে চিকিৎসা দিব। এবং আমার কাছে মনে হয়েছে যে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা যেভাবে সামনে থেকে যুদ্ধ করে শত্রুদের পরাজিত করে দেশকে স্বাধীন করেছে, শত্রুমুক্ত করেছে, আজকে আমি সেই করোনা যুদ্ধে 2020 সালে এসে সেই করোনা যুদ্ধ করার সুযোগটা আমি পেয়েছি। আমি খুবই গর্ববোধ করি, এবং সত্যি সেদিনটা আমার খুব ভালো লেগেছে। তো ডক্টর চন্দন, এই যে রোগীরা সামনে যে বসে আছেন, আপনি জানেন যে তাদের মাধ্যমে আপনি আক্রান্ত হতে পারেন, তারপরে এখন সেবা দিয়ে যাচ্ছেন, ভয় লাগে না? আসলে ভয় লাগে না বললে ভুল বলা হবে, ভয় লাগে। আসলে ভয় যে পাইনি কথাটা বললে হয়তো বা ভুল বলা হবে, ভয় কিছুটা ছিল। কারণ এখন যেটা করোনার ব্যাপারটা সবার মধ্যে একটা আতঙ্কের মধ্যে ছড়িয়ে গেছে, সবার মনে। তো আমার মধ্যেও ভয় কিছুটা ছিল। আমি যখন প্রথম দিন ডিউটির সময়, আমি যখন এখন আমার দ্বিতীয় রাউন্ডের ডিউটি চলছে, প্রথম যে রাউন্ডের প্রথম দিন আমি যখন যেদিন ডনিং করে ঢুকলাম আইসিইউর ভেতরে, তো সেদিনটা আমার একটু ভয় লেগেছে, সত্যি লেগেছে। তারপর আস্তে আস্তে আমি যখন প্রতিটা রোগীর কাছে যাচ্ছি, তাদের সাথে কথা। ডক্টর চন্দন, আমরা আপনার কাছে প্রশ্নটা নিয়ে আবারও আসবো।
কারণ আপনার নেটটা একটু আপ ডাউন করছে, আমরা এই প্রশ্নটা নিয়ে আবারও আসছি। ডক্টর গোপা, আমরা একটু শুনতে চাই যে বাচ্চাদের অনুভূতিটা কি, ওরা কি বলে, ওরা কি আশেপাশে আছে? দর্শক মণ্ডলী যারা আমাদেরকে দেখছেন, আসলে আপনারা জানেন যে এই অনলাইনের সময়টাতে আমাদেরকে বিভিন্ন ভাবে মানুষের সেবা দিতে হয়, এবং এই সময়টাতে মানুষ আসলে অফলাইন থেকে অনলাইনের দিকে বেশি গেছে, যার কারণে আমাদের অনেক সময় নেটওয়ার্ক গুলো কিছুটা প্রবলেম করে। আমার মনে হয় যে এটাই একটা সৌন্দর্য এই করোনাকালীন সময় ঘরে থাকা মানুষগুলোর জন্য। আমরা কি বেবি গুলোকে দেখছি আশেপাশে? ভাইয়া, হ্যালো বাবা, কোথায় দেখি? আরে, কেমন আছো তুমি? কি নাম তোমার? হ্যাঁ, আমরা আমরা কেমন আছো তুমি? ভালো আছো? তো পাপা কোথায়? হোটেলে। আহা, তুমি বাবাকে দেখতে যাবে না? দেখতে যাওয়া যাবে না। ওহো, দেখতে যাওয়া যাবে না? না, আল্লাহ, অনেক অসুস্থ হওয়ার ভয় থাকে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডক্টর গোপা, আমরা একটু ওর কথাগুলো আপনার কাছ থেকেই শুনতে চাই। যে এই যে আরেকজনকে দেখতে পাচ্ছি তো। হ্যালো, হ্যালো মামুনি, কেমন আছো তুমি? ভালো। হ্যাঁ, তুমি একটু তোমার নাম বলবে? ইপসিতা বলে কি? হ্যাঁ পিউ, তুমি এখন কি করছো? এই যে এই যে বাবা যে এখন হোটেলে অনেক দূরে আছে, তুমি বাসায় আছো, বাবাকে মিস করছো না? ওকে, তুমি ভালো থাকো। হ্যাঁ, তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ থাকলো, তুমি ভালো থাকবে। ডক্টর গোপা, আমি একটু আপনার সঙ্গে যদি একটু কথা বলি, যে এই যে বেবিরা ওরা তো আছে, তো ওরা কি বুঝে ফেলেছে যে বাবার কাছে এই মুহূর্তে যাওয়া যাবে না, কিংবা বাবা আসতে পারবে না? ওদের তো হঠাৎ করে এই যে দূরে থাকা, কিংবা এই যে হঠাৎ করে যে একটা বিচ্ছেদ, এই বিচ্ছেদের কারণে যখন ওরা দূরে থাকছে, তখন কি ওদের ফিলিংসটা আসলে কেমন হচ্ছে? ওরা এই কয়দিনে বুঝে গেছে দেশের পরিস্থিতি এবং ডাক্তারদের ভূমিকা। আর এই করোনা হাসপাতালে ডিউটি করলে ডিউটির যে ডিউটি প্যাটার্ন, এগুলো বুঝেছে। 14 দিন যে কোয়ারেন্টাইন করতে হয়, এটাও বুঝেছে। তো বাবাকে মিস করে, ওরা অনেক মিস করে। আর আসলে বাবা আসলে কি কি করবে সেসব প্ল্যানও করে রেখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ফাদার্স ডে গেল যারা, তো সেটাতেও মানে কিছু সেলিব্রেট করতে পারে নাই, এই মানে সামনাসামনি আর কি। আর এমনিতে তো স্কুল বন্ধ, তারপরে বাসায় বন্দি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সবই বন্ধ। ওরা বাসায় বোরও হয়, বাইরে যেতে পারে না, মানে খুব একটা খারাপ সময়ই যাচ্ছে। তবে এটাও জানে, যখন আমরা ও আমার হাজবেন্ড কোভিড হাসপাতালে ডিউটির আগেও যখন এনআইতে যেত বা আসতো, তখনও ও জানতো, ওরা জানে যে এখনই কাছে যাওয়া যাবে না, পরে যেতে হবে, এই জিনিসগুলো বুঝে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ডাক্তার, দুই ডাক্তারের সন্তান তো হাফ ডাক্তার, অবশ্যই তাদেরকে ডিক্লেয়ার করাই যায়। ডক্টর চন্দন, আমি যদি আপনার কাছে আসি, এই যে ডক্টর গোপা যে কথাটি বললো যে বাবা আসবে, ফাদার যে চলে গেছে, তারা ফাদারকে পাশে পায়নি, আমরা দোয়া করি, আশীর্বাদ করি, এবং এই প্রোগ্রামের মাধ্যমে অবশ্যই আপনাদের দুজনের সুস্বাস্থ্য আমরা কামনা করি। কিন্তু সবার বাবা তো ফিরে আসে না। আমরা অনেক বাবাকে ইতিমধ্যে হারিয়েছি। আমি শুরুতে যেমনটি বলেছি, এটি আসলে আমাদের, আমরা চিকিৎসক, আমরা এই জিনিসটাকে মেনে নিয়েছি। কিন্তু তারপরে যখন দেশের মানুষ চিকিৎসককে নিয়ে একটি এমন একটি কথা বলে, যে কথাটার মধ্যে অনেক আঘাত আসে, যে কথাটা শুনলে অন্তরে মনে হয় যে মানুষগুলোর জন্য এরকম জীবন বাজি রাখছি, তারাই যদি আজকে, আমি আমার ভালো এই ত্যাগটার কথা যদি আমি তাদেরকেই বোঝাতে না পারি, সেই মানুষগুলোর কাছে যখন আমরা ঠিক কাঙ্ক্ষিত সম্মানটা আমরা যখন না পাই, কিংবা একজন চিকিৎসককে জীবন দিতে হয় রুগীর লোকের হাতে, তখন আসলে আপনার অনুভূতিটা কেমন থাকে? না, এটা আসলে খুবই দুঃখজনক। আসলে কোনো চিকিৎসকই কিন্তু কখনো চায় না তার রোগীটা খারাপ হোক বা মরে যাক। একটা চিকিৎসকের স্যাটিসফ্যাকশন, আসল স্যাটিসফ্যাকশন হচ্ছে সেই রোগীটাকে সুস্থ করে তোলাতে। কোনো রোগীর সাথে কোনো চিকিৎসকের কিন্তু পার্সোনালি কোনো দূরত্ব বা কোনো শত্রুতা থাকার কোনো কথা না। একটা রোগীকে আমি ভালো করলে আমি পরবর্তী আরো 2টা রোগী সেখান থেকে আমার পাওয়ার সম্ভাবনা থাকবে, সেটা তার জন্য ভালো হবে। সে কখনো চাইবে না তার রোগীটা মরে যাক।
অনেক কারণ আছে একটা পেশেন্ট মারা যাওয়ার, ক্লিনিক্যাল অনেক পয়েন্টস আছে, আমরা সেগুলোতে না গেলাম এখন। কিন্তু স্বাভাবিকভাবে একটা জিনিস সবারই বোঝা উচিত, দিন শেষে আমিও তো একটা মানুষ, আমি ডাক্তার, আমিও তো একটা মানুষ, আমারও একটা পরিবার আছে, আমারও বাবা আছে, আমারও বাচ্চা আছে। সেক্ষেত্রে আমি যে চিকিৎসাটা দিচ্ছি রোগীটাকে সুস্থ করার জন্য, আনফরচুনেটলি কোনো কারণে যদি মারা যায়, সেটা সবারই আসলে বুঝে নেওয়া উচিত যে এখানে চিকিৎসকের কোনো ভুল ছিল না। সেটা মনে করে যদি সেই চিকিৎসককে আমি মারি বা মারতে মারতে মেরেই ফেলি, তাহলে মানুষ হিসেবে আমার মনুষ্যত্বটা কোথায় থাকে? আদৌ কি সেটা আমি মেনটেন করতে পারলাম? বা একজন ডাক্তার যে এতগুলো রোগীর জীবন বাঁচাচ্ছে, মানুষের কষ্ট দূর করছে, তাকে যদি আমি মেরে ফেলি, তাহলে ওই এলাকাটাতে ভবিষ্যতে আমি কি আরো অন্য কতগুলো রোগী তৈরি করে ফেললাম না? আমি কি সুচিকিৎসা বঞ্চিত করলাম না আরো সাধারণ মানুষগুলোকে? এগুলো হয়তো আমাদের সাধারণ মানুষের আজকে ভেবে দেখার সময় এসেছে। আমার কাছে মনে হয় যেটা আরেকটু গভীরভাবে ভাবা উচিত, আমাদেরকে একটু মানবিকতা নিয়ে ভাবা উচিত বিষয়গুলো। আমরা একটু রোগীদের কথাতেই আসি, যে আমরা দেখেছি যে একটু বিভিন্ন সংবাদ মাধ্যমে একটু ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করা হয়েছে যে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে চিকিৎসক রোগীদের কাছে যাচ্ছেন না, তারা দূরে থাকছেন, সেই রকম সেবা পাওয়া যাচ্ছে না, এরকম একটি অভিযোগের কথা আমরা শুনেছি। কারণ আবার চিকিৎসকদের পক্ষ থেকে শুনেছি যে কোভিড রোগীদের চিকিৎসার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, সাধারণ রোগীদের মতো তাদেরকে একদম মাথায় হাত বুলিয়ে সেবা দেওয়া হয় না, সেটারও একটা আলাদা স্টাইল আছে। এই অভিযোগটা কিভাবে আপনি দেখেন, কিংবা এর বিপক্ষে বা পক্ষে আপনার কি বক্তব্য আছে? না, আমি যেটা বলবো যে হ্যাঁ, এটা ঠিক কথাটা যে কোভিড রোগীদের চিকিৎসা আর সাধারণ রোগীদের চিকিৎসায় কিছুটা পার্থক্য অবশ্যই আছে। কিন্তু আমাদের এখানে আমরা যেটা করি, আমি সত্যি কথাটাই বলি, আমাদের আইসিইউর কথা বলি, এখানে কিন্তু আমরা রোগীদের একেবারে অনেক কাছে পর্যন্ত যাই, রোগীদের স্পর্শ করি, নিজেরা রোগীদেরকে, আপনি জেনে থাকবেন যে এখানে রোগীগুলোকে উপর হয়ে শুয়ে থাকা এবং কাত হয়ে শুয়ে থাকার এই পজিশন দুইটাকে আমরা খুব প্রেফার করি, ভেন্টিলেশন এবং পারফিউশন ভালো মেনটেন করানোর জন্য, যাতে স্যাচুরেশনটা খুব ভালো আসে তার অক্সিজেন দেওয়ার পরে। যে রোগীগুলো চিত হয়ে বা নর্মালি বসে থাকে, তাদেরকে আমরা কাছে যাই, তাদেরকে বোঝাই, ইভেন তাদেরকে আমরা নিজেরা হাতে কাত করে দিই যে আপনি কাত হয়ে শোন, তাহলে আপনার স্যাচুরেশনটা বাড়বে, আপনার ভালো লাগবে, শ্বাসকষ্টটা কমে যাবে আপনার। তারপরে প্রতিটা রোগীকে দেখা যাচ্ছে যে আইভি ক্যানুলা করা, সেখানে স্যালাইন দেওয়া বা আইভি ড্রাগগুলো, ওষুধগুলো দেয়া, এগুলো কিন্তু আমাদেরকে নিজেদেরই করতে হয়। অতএব কাছে যায় না ডাক্তাররা, আমার মনে হয় এই অভিযোগটা সত্য নয়। আর দুই একটা জায়গায় যেটা অনেক সময় হতে পারে যে একটা ডিউটির যখন চেঞ্জিং এর টাইম আসে, সে দুপুরের সময় যখন ঠিক ডিউটিটা চেঞ্জ হচ্ছে, তা আমি যখন বেরোচ্ছি, আরেকজন যখন ঢুকছে, ফ্র্যাকশন অফ মিনিট বা 2-4 মিনিটের জন্য একটু এদিক ওদিক হতে পারে, বাট আমার মনে হয় না যে এটা খুব বেশি ওরকম কিছু। আসলে জানার আছে অনেক কিছু, সব কথাগুলোই আসলে সাধারণ মানুষের কাছে ঠিক সেভাবে পৌঁছায় না। তো ডক্টর চন্দনা, আপনার কাছে আরেকটি কোশ্চেন করে আমরা গোপালের কাছে যেতে চাই। এই যে আপনার সন্তান তো আপনার জন্য অপেক্ষায় আছে, আপনি নিজেও তো কারো সন্তান, আপনার মা বাবার কথা কি একটু বলবেন? আসলে এই হোটেলে আছি 1.5 মাস, আজকে 1.5 মাস হতে চললো, ইমোশনে ভরা, এই প্রতিটা দিন যায় ইমোশনে। আসলে কি বলবো, আমার মা বাবা সাভারে থাকেন, আমাদের গ্রামের বাড়িতে কথা হয় প্রায় প্রতিদিনই, ফোনে বা ভিডিও কলে কথা হয়। মা কান্না করে, ফোন করে শুধু কান্না করে। কেন কান্না করে আমি জানি না। সরি, অনেক কিছু বলতে চায়, বাবা অনেক কিছু বলতে চায়, আমি দূরে রাখি তাদের। দূরে থাকুক তারা, দূরে থাকুক, কিন্তু ভালো থাকুক, সুস্থ থাকুক, বেঁচে থাকুক। আমি জানি না, আমার একটা কথা প্রায় আসলে, যে একা একা থাকি তো হোটেলে, এর জন্য হয়তো বা হতে পারে, মাঝে মাঝে মনে হয় যে আমি কি কোনোদিন এমন কি হতে পারে যে আমি কোনোদিন আর তাদেরকে সামনে থেকে দেখতেই পাবো না কখনো, আমার মা বাবাকে, আমার সন্তানকে। যদি কখনো এমন হয় যে আমি হঠাৎ করে করোনা এফেক্টেড হয়ে গেলাম, আমাকে আমার আইসিইউতেই যেতে হলো, এবং সেই আইসিইউতে আমাকে হয়তো বা উপরে চলে যেতে হলো সেখান থেকে, আমি আর কোনোদিন, এই যে বেরিয়ে এসেছি আজকে 1.5 মাস বাসা থেকে, আমি হয়তো আর কোনোদিন বাসায় যেতেই পারলাম না, আমার সন্তানকে, আমার মা বাবাকে দেখতেই পেলাম না। এই ফিলিংস গুলো আসলে হয় না যে তা না, কিন্তু আমার যখন আমার প্রফেশন, আমার সাবজেক্ট
দিকে তাকাই, তখন আমি সব ভুলে যাই। আমি অনেক মনকে শক্ত করে আমি এগিয়ে যাই আমার আইসিইউর দিকে, আমার রোগীদের দিকে, যে সবকিছু পেছনে ফেলে আমাকে চিকিৎসা দিয়ে যেতে হবে। এই যে দেশের এতগুলো মানুষ যারা ডিজিজড, যাদের করোনা হয়েছে, এত খারাপ খারাপ রোগী আসে আইসিইউতে, বোঝাতে পারবো না কি যে কষ্ট লাগে। রোগীগুলো শ্বাসকষ্টে ভুগতে থাকে, কন্টিনিউয়াস কাশতে থাকে। সবচেয়ে খারাপ যে রোগীগুলো করোনা আক্রান্ত হয়ে স্যাচুরেশন 60, 65, 70, এই রোগীগুলোকে আমরা প্রত্যেক দিন চিকিৎসা দিয়ে 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 একটু একটু করে করে আস্তে আস্তে স্যাচুরেশন বাড়িয়ে যখন 95 প্লাস হয়, যখন সে নিজে নিতে পারে, রুম এয়ারে অক্সিজেন নিতে পারে, তখন তাকে আস্তে করে আবার আমরা ওয়ার্ডে বা কেবিনে শিফট করে দিই। পরে যখন ছুটি হয়ে বাড়িতে যায়, সেই দিনটা হচ্ছে সবচেয়ে প্রাইসফুল ডে আমার জন্য। আমার মনে হয় যে আমি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ, সবচেয়ে সুখী মানুষ, যে আমি একটা রোগীকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, এর মধ্যে দুর্ঘটনা ঘটে না যে তা নয়, রোগী মারা যায়, খুব কষ্ট হয়। সবচেয়ে কষ্ট হয় সেই রোগীর মেয়েকে, ছেলেকে যখন ফোন করে আমাকে বলতে হয় যে আপনার বাবা বা মা কিছুক্ষণ আগে মারা গেছেন, আপনি প্লিজ আসুন, এসে লাশটা নিয়ে যান। এটার মতো কষ্টকর বোধহয় আর কোনো কথা হতে পারে না, এটা যখন বলতে হয়। তো এই ধরন সব মিশ্র অনুভূতির ভেতর দিয়ে যেতে হয় আসলে। অনেক কষ্ট আসলে আমাদের ডাক্তারদের, অনেক কষ্ট। হয়তোবা সাধারণ মানুষ বুঝবে কিনা আমি জানি না, কিন্তু আমরা তো তাদের মতোই, তাদেরই সন্তান, তাদের পরিবারেরই একজন, তাদের পরিবারে হয়তোবা ডাক্তার আছে। আমি চাইবো আসলে সবাই যেন আমাদেরকে একটু সহজভাবে নেয়, সিম্প্যাথি আমি বলবো না, আসলে স্বাভাবিক দৃষ্টিতে যেন নেয় বা দেখে। ডাক্তারদেরকে এই যে শুধু শুধু একটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে অনেক কিছু থাকে। একটা ডাক্তারের চিকিৎসা দেওয়াটা শুধু ক্লিনিক্যাল অংশ তার, কিন্তু এর মধ্যে রোগীর আসা যাওয়া, ওষুধের সাপ্লাই, বেডের সংখ্যা ঠিক রাখা, অক্সিজেনের সাপ্লাই, অনেক কিছু জড়িত স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে, স্বাস্থ্য প্রশাসন জড়িত। এই সব কিছুর ভুলের মাসুল শুধু ডাক্তার একাকে দিতে হয়। এটা কেন দিতে হবে? ডাক্তার, আজকে আমি ডাক্তার হয়েছি চিকিৎসা দেওয়ার জন্য, আমি তো ক্লিনিক্যাল অংশটা দেখি, কিন্তু আরো যে আমার যে পুরো চিকিৎসা ব্যবস্থায় অন্য যারা জড়িত আছে, তাদের কোনো একটা জায়গায় কোনো একটা গ্যাপ হতেই পারে বা হয় অনেক সময়। সেটার কারণে আমাকে কেন মার খেতে হবে? আমাকে কেন কসাই কথা শব্দটা শুনতে হবে? আমি তো আমার চিকিৎসায় কখনো ত্রুটি করি না, জ্ঞান তো আমি কখনো করি না। আমি তো রাত 3টার সময় ফোন পেলে কখনো আমি বিছানা ছেড়ে বিছানায় শুয়ে থাকি না। আমার ওয়াইফকে আপনি জিজ্ঞাসা করুন, কত রাত এরকম হয়েছে, আমি রাত্রে 2:30, 3টা, 3:30টার সময় আমার বেরোতে 1 মিনিট সময় নেই। আমি জামাটা পরি, প্যান্টটা পরি, আমি 1 মিনিট আমি দ্রুত বেরিয়ে যাই বাসা থেকে, কারণ ইমার্জেন্সি, আমি খুব ইমার্জেন্সি সার্ভিসের সাথে জড়িত। আমি গিয়ে পৌঁছে রোগীটাকে আমাকে বাঁচাতে হবে। তো আমি চাই আমাদের এই ছোট ছোট ডেডিকেশন গুলো যেন আমাদের সাধারণ মানুষরা যেন একটু গুরুত্ব দিয়ে, একটু মন থেকে, মানবিকতা দিয়ে যেন একটু ভেবে দেখে, তাহলেই আমাদের অনেক বড় পাওয়া হবে। ধন্যবাদ ডক্টর চন্দন। আমি নিজে আসলে ইমোশনাল হয়ে গেছি, কারণ আমি ডাক্তারের জন্য গিয়ে আমার খুব কাজ করতে হয়। ঘরে আসে আসলে মা বাবা বয়স্ক, তাদের কাছে যাই না 2 দিন 3 দিন, মনে হয় একটু দূরে থাকি, আমার মাধ্যমে আবার তারাও আক্রান্ত হয় কিনা। বিশেষ আমরা তো মানুষের কষ্ট সব রকম অনুভূতি গুলো একই রকম হয়। তার থেকে বড় কষ্ট হচ্ছে আমাদেরকে আবার সেগুলো আড়াল করে হাসি মুখে একজন মানুষকে সেবা করতে হয়। নিশ্চয়ই এই দেশের মানুষ বেশিরভাগই তো ভালো, বেশিরভাগই তো ভগবানের পর, আল্লাহর পর ডাক্তারকেই বসান, যার কারণে হয়তো আমরা ডাক্তাররা এখনো ভালো আছি। এদেশের মানুষ যখন সুযোগ আসে ডাক্তারিতে ভর্তি হবেন কিনা, সবচেয়ে বেশি তাই প্রতিযোগিতা অবতীর্ণ হয়, একজন ডাক্তার হওয়ার তিনি চেষ্টা করেন। ডক্টর গোপা, আসলে সত্যিকার অর্থে ডক্টর চন্দনের যে কষ্টগুলো, ডক্টর গোপার মধ্যে নিশ্চয়ই সেরকম একটি কষ্ট আছে। ভালো লাগা তো আছেই যে তার হাজবেন্ড এমন কিছু মানুষকে সেবা দিচ্ছেন যে মানুষগুলো সবচেয়ে বেশি অসহায় জীবনের, সেই সময় একজন অসহায়ের অবলম্বন হিসেবে আপনার স্বামী তাদের পাশে আছেন, এবং আপনি নিজেও একজন ফ্রন্ট ফাইটার, কারণ আপনি একজন গাইনোকোলজিস্ট, গাইনি বিশেষজ্ঞ।
গাইনিতে বা রিলেটেড প্রচুর রুগীকে আমরা পজিটিভ আমরা দেখছি, সেখানে আপনাদেরকে একটা যুদ্ধ করতে হয়। আমি একটা আপনার কাছে কোশ্চেন করতে চাই। ডক্টর চন্দন যেটি বলার চেষ্টা করলেন যে হাসপাতালে ডাক্তার তো একটা অংশ মাত্র, যেটি ডক্টর চন্দন বলার চেষ্টা করেন। হাসপাতালে আরো অনেক কিছু আছে। দেখা যায় যে হাসপাতালে সিট নাই, ডাক্তারের দোষ। হাসপাতালে ওষুধ নাই, ডাক্তারের দোষ। হাসপাতালে ভর্তি হওয়া যাচ্ছে না, ডাক্তারের দোষ। হাসপাতালে চিকিৎসা পাওয়া যাচ্ছে না, ডাক্তারের দোষ। হাসপাতালে কল নষ্ট, ডাক্তারের দোষ। বেড নষ্ট, ডাক্তারের দোষ। রিসেন্টলি দেখলাম করোনা ডেডিকেটেড একটি হাসপাতাল থেকে রুগী পালিয়ে গেছে, সেখানেও ডাক্তারকে শোকজ করা হয়েছে যে আপনি কেন তাকে পাহারা দেননি। আপনি আপনার অনুভূতিটা কেমন থাকে যখন এগুলো আপনি চোখের সামনে দেখেন? কারণ একজন চিকিৎসা একজন একটা অংশ মাত্র। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? খুবই দুঃখজনক আসলে। কিছু সময় কিছু মানুষ এত অমানবিক আচরণ করে, এগুলো ভাবলে কষ্ট লাগে। সবাই এরকম না। আসলে আমাদের দেশটার কথা চিন্তা করতে হবে। আমাদের দেশ অত উন্নত দেশ না। ব্যবস্থা সব জায়গায় সার্বিক ব্যবস্থাপনা, সমন্বয়হীনতা, সিদ্ধান্তহীনতা, অনেক কিছুর আমাদের ঘাটতি আছে। আর সবকিছু ডাক্তারকে দোষ দেয়া তো আসলেই ঠিক না। এখানে যেমন এই আমাদের এখানে যা সবকিছুর প্রতিকূলতা, মানে বিভিন্ন প্রতিকূলতা আছে, অপ্রতুলতা আছে। কিন্তু আর কিছু ডিজিজ আছে, সবকিছু তো মানুষের হাতে নাই। ডাক্তাররা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। অনেক সময় অনেক পেশেন্ট এমন খারাপ অবস্থায় নিয়ে আসে, মানে হচ্ছে নিয়ার টু ডেড বা ডেড অবস্থায় নিয়ে আসে, কিন্তু তারা এমন রোগী পেশেন্টের অ্যাটেন্ডেন্ট সবার, তারা এমন ইমোশনালি এমন হয়ে যায় যে তখন যাকে পায়, মানে এই যে কিছুদিন আগের যে ঘটনা, ডাক্তার রাকিবকে পিটিয়ে মেরেই ফেললো, মানে ভাবতেই কষ্ট হয়। এইটা উনি যে কত মানুষের অপারেশন করছেন, কত মানুষের বিনা পয়সা চিকিৎসা দিয়েছেন, গরিবের ডাক্তার বলছেন সবাই তাকে। কিন্তু ওই সময় তাদের মানে মানসিক অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে এইটুকু বোঝার মতো ক্ষমতা তাদের নাই। এটা খুবই দুঃখজনক আসলে। আর কোনো ডাক্তারই চায় না তার পেশেন্ট খারাপ হোক, তার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে ট্রাই করে একটা পেশেন্টকে বাঁচাতে, কিন্তু সবকিছু তো আসলে ডাক্তারদের হাতেও নাই, উপরওয়ালা বলেও হাতেও নাই। আছে। জি জি, এবং আমার মনে হয় যে আর এখানে একটা কারণ। জি জি। আর বললামই তো যে আমাদের দেশের কথাও চিন্তা করতে হবে। আমাদের দেশ ইউরোপ, আমেরিকা, লন্ডন এরকম না। আমাদের সব কিছুতেই লিমিটেশন আছে। কোনো জায়গায় কিছু মনোমতো হলো না, সেখানেই ভাঙচুর করলাম, ডাক্তারকে পেলাম, ডাক্তারকে মারলাম, ডাক্তারকে দোষারোপ করলাম। এটা ঠিক না। এসব কিছু জিনিস আমাদের ডিপ্রেশন এনে দেয়। আর ডাক্তাররা যেভাবে মানে জীবন বাজি রেখে ট্রিটমেন্ট করে, তাদের একটু স্বীকৃতি দরকার। একটু স্বীকৃতি পেলে কিন্তু এটা কাজের উৎসাহ আরো বেড়ে যায়। যে স্বীকৃতি দেশের মানুষ থেকে বা দেশের সরকার বা উপর লেভেলের রাজনীতিবিদ সবার পক্ষ থেকেই তাদের কাজের স্বীকৃতি পেলে তাদের কাজের উৎসাহ আরো অনেক বেড়ে যাবে। কিন্তু এই রকম কিছু ঘটনা আছে, যেমন ডাক্তারদের বাসা ভাড়া দিবে না, তারা করোনা হাসপাতাল বা পেশেন্ট দেখতেছে, এই বাসায় উঠলে তাদের সাথে অন্যরা এফেক্টেড হয়ে যেতে পারে, তাদেরকে বাসায় উঠতে দিতে চায় না। মানে কিছু ঘটনা তো হচ্ছেই, যেগুলো খুবই কষ্টকর। আমার মনে হয় যে যারা এই প্রোগ্রামটি দেখবেন, আমরা মনে করি যে আমাদের যারা সাধারণ মানুষ আছেন, বেশি তো ভালো। যে কথাটা আমি বলছি, এক দুইজনের চিকিৎসকদের মধ্যে তো প্রবলেম থাকতেই পারে, তারাও মানুষ, দিন শেষে আমরাও মানুষ, আমাদের মধ্যে সমস্যা আছে, নাই আমরা সে কথাটি বলতে চাই না। তবে ভালো মানুষের সংখ্যা বেশি বলে আমরা এখনো বলছি যে একজন আমরা গর্বিত চিকিৎসক। ডক্টর চন্দন, আমরা একটু শেষ করতে চাই, তার আগে আপনার কাছে যে বিষয়টা আসতে চাই, যা ডক্টর গোপা যেটি বলেছে যে আমাদেরও লিমিটেশন আছে। আপনি হয়তো দেখেছেন যে, ডক্টর চন্দন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি হয়তো দেখেছেন যে আমাদের যে সীমিত সম্পদের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ডক্টরদের জন্য নানাভাবে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন। প্রণোদনা একটা উৎসাহের অংশ মাত্র, এবং তিনি সবচেয়ে বড় উৎসাহ দিচ্ছেন। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি বলবো যে তার মুখে যে মাস্কটি আছে, হাতে যে গ্লাভস আছে, আমার কাছে যেটি মনে হয় ব্যক্তি সাকলাইনকে সবচেয়ে বেশি এটি উৎসাহ দেয়। কারণ তিনি জাস্ট স্বল্প মূল্যের একটা সার্জিক্যাল মাস্ক, মেডিকেল মাস্ক, একটা অল্প দামি একটা গ্লাভস পরে কিন্তু সারা বাংলাদেশের মানুষকে দেখাচ্ছেন যে দেখো, তোমাদের প্রধানমন্ত্রী আমি এতটুকু প্রোটেকশন নিয়েই আছি।
আমি কোনো প্রোটেকশনের নিজেকে করবার জন্য খুব জৌলুস আমি প্রদর্শন করি না। এটা কিন্তু একটা অনেক বড় উৎসাহ কিংবা অনেক বড় একটা মেসেজ তিনি দিচ্ছেন, যদি আমরা মনে করি তার সর্বোচ্চ প্রোটেকশন নেওয়া দরকার দেশের স্বার্থে। সীমিত সম্পদের মধ্য থেকে আমরা আজকে যেমন সেবা দিচ্ছি, একটি বিষয় তারপরে আমরা দেখেছি যে অনেকের সম্পদের শেষ নাই, অল্পতেই তারা দেশের বাইরে যান চিকিৎসা নেয়ার জন্য। এই যে মানুষগুলো অল্পতে দেশের বাইরে যান চিকিৎসা নেয়ার জন্য, এখন কিন্তু করোনা পরিস্থিতিতে তারা যেতে পারছেন না। সবসময় যদি আমরা দেশে থেকে দেশের চিকিৎসাটা নিতাম, আমার কাছে যেটি মনে হয় যে দেশের চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসার যে মান সেটি কিন্তু অনেক বেশি উন্নত হতো। আপনি কি আমার সাথে এই বিষয়টার সাথে একমত কিনা? খুবই সময়োপযোগী একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন। অবশ্যই আমাদের দেশের রাজনীতিবিদ বা যারা মোটামুটি সবকিছুর ঠিক করেন উপর থেকে, তো ওনারা যদি সবসময় যদি আমাদের দেশে চিকিৎসা নিতেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমাদের দেশের যে গ্যাপগুলো এখন আছে স্বাস্থ্য ব্যবস্থাতে, যে অভাবগুলো আছে, এই যে আজকে সেন্ট্রাল অক্সিজেন খুঁজতে হয়, আজকে আমাদেরকে ভেন্টিলেটর খুঁজতে হয়, আজকে হাই ফ্লো নেজাল ক্যানুলা দেওয়ার নেজাল অক্সিজেন দেওয়ার জন্য সেই ডিভাইসটা খুঁজতে হয়, আজকে সেই সিচুয়েশন তৈরি হতো না। আজকে আমরা লন্ডন আমেরিকার মতো একটা ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা অবস্থায় আমরা পেতাম। হ্যাঁ, হয়তোবা এটা ঠিক করোনা প্যান্ডেমিক আকারে ছড়িয়েছে, হয়তোবা খারাপ অবস্থা হতো, কিন্তু আমরা আরো বেশি সেবা দিতে পারতাম। আমাদের দেশের যারা আজকে আমরা বলি অনেক সময় যে হাঁচি কাশি হলেই বাইরে চলে যায়, বাইরে যদি না, যে আজকে আমাদের দেশের চিকিৎসকদের উপরে তারা আস্থা রাখতেন, যদি সবাই সব চিকিৎসা যদি দেশে করাতেন, তাহলে আমি মনে করি, বা ভবিষ্যতে যদি করান তারা, আমি মনে করি অবশ্যই আমাদের দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থাটার অনেক উন্নতি হবে এবং আমাদের অনেক সাধারণ রোগীরা আরো অনেক বেশি ভালো সেবা পাবে। ধন্যবাদ ডক্টর চন্দন, অসাধারণ কিছু কথা বলেছেন। আমরা এখন দুজনের কাছে 1 মিনিট করে, আমরা যারা সাধারণ দর্শক আমাদেরকে দেখছেন, সত্যিকার অর্থে ডক্টর চন্দন এবং ডক্টর গোপা একটা বিষয় আমরা শেয়ার করতেই পারি। আজকে হাসপাতালে গেলে বলছে এ নাই ও নাই, আজকে আমরা 2G থেকে 3G হয়েছি, 3G থেকে 4G হয়েছি, আমাদের নেটওয়ার্কটাও খুব একটা আমাদেরকে হেল্প করছে না 4G হওয়ার পরেও। আমরা কি কোথাও কোনো প্রতিবাদ হতে দেখেছি এই জন্য? আমরা কি কোথাও কোনো ভাঙচুর হতে দেখেছি? আমরা দেখিনি, বরং এই ইন্টারনেটের বিলটাও কিন্তু বেড়ে গেছে। আমার মনে হয় যে অভিযোগ করলে সব জায়গায় করা যায়, আর অভিযোগ যদি না করতে চান, আমাদের সব জায়গাতেই আসলে আমাদের মেনে নেওয়ার একটা প্রবণতা তৈরি করতে হয়। তারপরে এই যে সীমিত সম্পদের মধ্য দিয়ে কিন্তু কোনো অভিযোগ ছাড়াই নিরলস ভাবে চিকিৎসকরা কাজ করে যাচ্ছে। আমি 1 মিনিটে সাধারণ দর্শকদের জন্য, ডক্টর গোপা আপনার কিছু বলবার আছে কিনা? আমরা ডাক্তাররা আপনাদের সেবার জন্য ঘরে থাকতে পারছি না, বাচ্চাদের কাছে থাকতে পারছি না, বাইরে যেতেই হচ্ছে আপনাদের চিকিৎসা সেবার জন্য। আপনারা দয়া করে বাসায় থাকুন, অযথা বাইরে বের হবেন না, বিনা কারণে ঘোরাঘুরির জন্য বের হবেন না। আর মাস্ক এগুলো পরবেন, স্বাস্থ্যবিধি সব নিয়ম কানুন মেনে চলবেন, দল বেঁধে ঘুরে বেড়ানো এগুলো বন্ধ করবেন। আর ডাক্তারদের এবং ফ্রন্টলাইনে ফাইটার যারা আছেন, যে স্বাস্থ্যকর্মী বা এদিকে আমাদের পুলিশ, এদেরকে সম্মানের সাথে দেখবেন, এদের সেবাটাকে মূল্য দিবেন। আর হচ্ছে এই তো সবার জন্য দোয়া করবেন। আর অতি শীঘ্রই যেন আমাদের দেশ, এই পৃথিবী করোনা মুক্ত হয়, করোনার ভয়াল থাবা থেকে আমরা রক্ষা পাই। উপরওয়ালা যেন এবারের মতো আমাদের মাফ করে দেন, এই আর কি। ধন্যবাদ ডক্টর চন্দন, আপনার কাছে যদি এক কথা শুনতে চাই। সাধারণ জনগণের জন্য আমি বলবো, একটু ক্লিনিক্যালি বলি, যে সাধারণ মানুষ যারা রাস্তায় একান্তই বেরোতে হচ্ছে, যাদেরকে চেষ্টা করবেন ঘরেই থাকতে, তারপর বেরোতে হচ্ছে, অবশ্যই আপনারা মাস্কটা পরবেন। 2 নম্বরে হচ্ছে চেষ্টা করবেন যদি খুব কাছাকাছি গ্যাদারিং এ যেতে হয়, তাহলে একটা ফেস শিল্ড যেন করতে পারেন। একটা ফেস শিল্ড এবং একটা মাস্ক আপনাকে অনেকটা প্রোটেকশন দেবে। আর আমি কিছু রোগীর জন্য বলবো, স্পেশালি যেহেতু আমার আইসিইউতে অনেক খারাপ অবস্থায় রোগীগুলো আসে, আমি বলবো যে আপনারা একটু বাসায় খেয়াল করবেন, আপনাদের জ্বর কাশির পাশাপাশি যাদের শ্বাসকষ্ট শুরু হবে, আপনারা একটা ছোট্ট মেশিন, পালস অক্সিমিটার, খুব অল্প টাকায় পাওয়া যায় এখন, যদি এটা বাসায় অ্যাভেলেবল রাখতে পারেন, তাহলে একটু মেপে দেখবেন আপনার আঙ্গুলে দিয়ে যে আপনার অক্সিজেন স্যাচুরেশনটা কত আসছে। যদি কোনো কারণে দেখা যায় অক্সিজেন ছাড়া আপনার 90-এর নিচে নেমে যাচ্ছে, 92, 91, 90-এর নিচে নেমে যাচ্ছে, আপনি অবশ্যই হাসপাতালে চলে আসবেন। আর কারণ দেখা গেছে যে একটু বেশি দেরি করে আসলে সেই রোগীগুলোকে আমাদের সাপোর্ট দিতে সত্যি কষ্ট হয়, বা হয়তো তেমন কিছু করার থাকে না সেক্ষেত্রে। তাই যথাসময়ে আপনারা হাসপাতালে আসবেন এবং আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগটা দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।
থ্যাংক ইউ। এবং একই সঙ্গে আমি বলতে চাই সেটি হলো যে আপনি যত বেশি মানে ফ্রিলি ঘোরাফেরা করবেন তত বেশি অসুস্থ হবেন, আর যত বেশি অসুস্থ হবেন তত বেশি হাসপাতালগুলো রোগীর ভারে পরিপূর্ণ হয়ে যাবে, তত বেশি আমাদের সম্পদের ঘাটতি হবে এবং তত বেশি লোড আজকের ডক্টর গোপা কিংবা আজকে ডক্টর চন্দনকে নিতে হবে। যারা আমাদের প্রোগ্রামটি দেখলেন তাদের সবাইকে আবারও মনে করে দিতে চাই, আজকে যে মানুষগুলো ফ্রন্ট ফাইটার, যে মানুষগুলো সামনে থেকে, সেটি চিকিৎসক হতে পারেন, সাংবাদিক, ব্যাংকার, কিংবা যারা একদম সামনে আছেন সেবা কর্মী, যখন করোনা চলে যাবে, পৃথিবীটা যখন আবার নতুন করে সাজবে, অবশ্যই সাজবে, সেদিন যেন এই মানুষগুলোর কথা আমরা ভুলে না যাই। সেদিন জন্য আমরা আলাদা করে আজকে ডক্টর চন্দন কিংবা ডক্টর গোপার মতো যে মানুষগুলো আমাদের পাশে ছিল তাদেরকে শ্রদ্ধায়, ভালোবাসায়, প্রার্থনা আলাদাভাবে একটু তুলে রাখি। আপনারা সুস্থ থাকবেন, আপনারা সুস্থ হলেই আমরা ভালো থাকি, আর আমরা ভালো থাকি এভাবেই বলেই আমাদের নামের পাশে চিকিৎসক কথাটি লেখা আছে। যারা প্রোগ্রামটি দেখলেন সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।